এরকম আমাদের ম্যানেজার বলেছিল, ব্লাডি বেঙ্গলি হ্যাজ ডান ইট, ইউ ক্যান নট ডু দ্যাট, এ কথা বলেছিল। তখন সেইটা আমাকে গায়ে মাখতাম না, কিন্তু খারাপ লাগতো। আমি আনন্দ পেয়েছি বলেই টিল কোকাকোলা, মানে আই ইউজ টু গেট লোয়েস্ট স্যালারি ইন মাই ফ্রেটার্নিটি। আমি সেই এটাকে এনজয় করেছি, দ্যাট ইজ মাই স্যালারি। মানি ইজ ইম্পর্টেন্ট বাট ইট ইজ নট এভরিথিং। হোয়াট এভার আই এম লার্নিং, এক্সপিরিয়েন্সিং, দ্যাট ইজ মাই দ্যাট ইজ মাই অ্যাসেট অফ লাইফ, দ্যাট ইজ দ্য সোর্স অফ। টিভি দেখি না, আড্ডা দিই না, সেই জন্যই আনন্দটা উপভোগ করেন হয়তো। কারণ খবরের কাগজ পড়ি না মানে কি লোকে চুরি করবে, ডাকাতি করবে, আমি নিজের পয়সা খরচা করে নিজের টাইম নষ্ট করে সেটা পড়বো, ইট মেক্স নো সেন্স টু মি। আর টিভি খোলা মানেই তো দুনিয়ার সব কিছু ঝগড়া। আজকে সাঁতরা সাহেব আর বাঁচবেন না। সাঁতরা সাহেব হচ্ছে সেই সময় একজন ডিএম ছিলেন, লেবার কমিশনার, ডেপুটি লেবার কমিশনার ছিল, প্লাস মালদার ডিএম হচ্ছে অশোক সাঁতরা, তার ছোট ভাই। আর বাঁচবে না কেন? ক্যান্টিনে কোনো গন্ডগোল হয়েছে। তো আমি বসে আছি, আমি যাক আজকে আর বিকেলটা ভালোই কাটবে। হ্যালো অ্যান্ড ওয়েলকাম টু টি টকার্স পডকাস্ট। 2017 সাল থেকে আজকে 2025 এবং আমরা অনেক সময় অনেক মানুষের সাথে বিভিন্ন ক্যাফেতে কথা বলেছি, তাদের স্ট্রাগল স্টোরিজ, তাদের ইন্সপিরেশনাল স্টোরিজ, তাদের মোটিভেশনাল স্টোরিজ, এবং বিং আ বিহেভিয়ারাল কোচ আমরা বহু জায়গায় কর্পোরেটে আমরা মানুষদের সাথে কথা বলেছি, এবং যেটা প্রত্যেক জায়গায় ভীষণ কমন পেয়েছি সেটা হচ্ছে মানুষ অসম্ভব রকম একটা টার্ময়েলের মধ্যে দিয়ে যাচ্ছে। তাদের অসম্ভব একটা বেদনা, কিন্তু সেই বেদনাটা প্রকাশ করার জায়গা নেই। আবার কিছু মানুষ রয়েছে যাদের অসম্ভব একটা স্ট্রেস, কিন্তু তারা স্ট্রেসটাকে আইডেন্টিফাই করতে পারছেন না। তারা ছুটে যাচ্ছেন সাইকিয়াট্রিস্টের কাছে, ছুটে যাচ্ছেন সাইকোলজিস্টের কাছে, কিন্তু আলটিমেটলি কোথায় ফিরে আসবে বা কোথা থেকে আবার নতুন করে শুরু করবে তারা বুঝতে পারছে না। কোথাও কি তারা রুট থেকে বেরিয়ে যাচ্ছে, কোথাও কি তারা শেকড় ছেড়ে আকাশে পৌঁছানোর তাগিদে আসল জায়গা থেকে বেরোচ্ছে। এরম কিছু কথা আজকে বলবো। আমার সাথে এমন একজন মানুষ আজকে আছেন যার সাথে রোজ কথা হয় না, কিন্তু রোজ তিনি মনে থাকেন। অনেক দিন আগে তার সাথে সাক্ষাৎ, এবং তারপরে বিভিন্ন সময় বিভিন্নভাবে কথা হয়েছে, কিন্তু আজকে তাকে অন্যরকমভাবে আমি এক্সপ্লোর করব, তাকে আমি একটু কাঁটা ছেঁড়াও করব, তার সম্বন্ধে জানবো, এবং এমন কিছু জানবো যেটা তাকে সেই বেদনা কন্ট্রোল করতে সাহায্য করেছে। আমার সাথে রয়েছে মাই ভেরি ওন, অ্যাজ অ্যান এল্ডার ব্রাদার, বাট মাই ভেরি ওন মিস্টার অর্ণব বিশ্বাস। অর্ণব দা, ওয়েলকাম টু টি টকার্স পডকাস্ট। প্রথমত আমি প্রচণ্ড আপ্লুত, আনন্দিত, এবং একটা অদ্ভুত ফিলিং হচ্ছে, কারণ আপনাকে এভাবে কোনো দিন পাবো আমি ভাবিনি। আপনার সাথে যতবার দেখা হয়েছে, আপনার অফিসে আমরা অফিসিয়াল কথা বলেছি, বাইরেও অনেক কথা হয়েছে, কিন্তু আপনাকে জানা হয়নি। আপনাকে একটু জানতে চাই আজকে। সৌভিক, থ্যাংক ইউ আমাকে আজকে ইনভাইট করার জন্য। ইটস এ গ্রেট প্লেজার টু মি। আমার মনে হয় আমরা লাস্ট বছর দুয়েক আগেও কথা বলেছিলাম, এবং সেটা আজকে মেটেরিয়ালাইজ হলো। আমরা প্রথম দেখা হয়েছিল বিফোর কোভিড, যেটা কোভিড আমাদের মানুষের জীবনকে একটা অন্যভাবে দেখতে সাহায্য করেছিল। তার আগে কখনো ওয়ার্ক ফ্রম হোম ছিল না, ফিজিক্যাল ডিস্ট্যান্সিং ছিল না। আমি জানতে চাই অর্ণবদা, মানে আপনি ইউ আর আ ভেটারেন ইন দি হিউম্যান রিসোর্স ফিল্ড। আপনি এতদিন ধরে হিউম্যান রিসোর্স সামলাচ্ছেন, এবং আপনি বিভিন্ন কর্পোরেটে কাজ করেছেন, বিভিন্ন ধরনের মানুষের সাথে আপনি ইন্টারঅ্যাক্ট করেছেন, তাদের বিভিন্ন সমস্যা, এবং মানুষের সমস্যা হলে সবার আগে তারা হিউম্যান রিসোর্স ডিপার্টমেন্টেই আসে যে কোনো সমস্যা নিয়ে। সেটা তাদের ছুটির সমস্যা হোক, কি শারীরিক সমস্যা হোক, কি কোনো ফ্যামিলিগত সমস্যা হোক, আপনার কাছে তাদের ইজি অ্যাক্সেস, যে সমস্যার সমাধান আপনাকে করতে হয়। এই যে মানুষের সমস্যার মধ্যে দিয়ে আপনি এত কিছু এক্সপিরিয়েন্স করলেন এত বছর ধরে, সেখান থেকে কি আপনার মনে হয়েছে যে আপনার সমস্যাগুলো ঠিকমতো কেটার করলো না? খুব একটা মানে পার্টিনেন্ট প্রশ্ন। এখানে একটা প্রথম যেটা বললে যে হোয়াই, মানে ইউ আর সো অ্যাক্সেসিবল টু দ্য পিপল অফ হোয়ার এভার ইউ হ্যাভ ওয়ার্ক। তো আমার কাছে একটা গোল্ডেন রুল আছে, মোর নাম এই বলে খ্যাত হোক, আমি তাহাদেরই লোক। এটা এক নম্বর। আর দু নম্বর হচ্ছে হিউম্যান রিসোর্সের লোককে আচ্ছা হিউম্যান বিইং হোনা চাই। বেসিক্যালি এটা বলে ঠিকঠাক স্বচ্ছ মানুষ হতে হবে। এই দুটো হচ্ছে গিয়ে পিলার। একটা সাইকেলের যদি দুটো পিলার থাকে, এটাই চাকা থাকে, এটাই হবে, এর বাইরে কিছু নয়।
এটা আমি আগে বলে দিই, আমি জীবনে প্রথম এই যে হিউম্যান রিসোর্স লাইনে মানে এই ডোমেনে কাজ করব এটা ছিল না। আমার মা স্কুলে চাকরি করতেন, আমি যখন খুব ছোট ছিলাম, আমার বাবাও স্কুলে হেডমাস্টার মশাই ছিলেন, এবং আমাদের ফ্যামিলির সবাই স্কুল কলেজে কাজ করে। তো আমার নাম অর্ণব বিশ্বাস, অ্যাকচুয়ালি এটা অকাল কুষ্মাণ্ড বিশ্বাস হওয়া ছিল, বিকজ আই এম দ্য অনলি পার্সন হু ইজ ওয়ার্কিং আদার দ্যান এডুকেশনাল ইনস্টিটিউট ইন মাই ফ্যামিলি। তো আমি প্রথমে একটা এই যে হিউম্যান রিসোর্স, বা তখনকার তো হিউম্যান রিসোর্স ছিল না, লেবার অফিসার বলতো, এই যে লেবার চালানোর কাজ আমি প্রথম করি আফটার মাই গ্র্যাজুয়েশন। তার আগে আমি স্কুলে চাকরি পেয়েছিলাম ডায়েডিন হার্নেস কেজে, কিন্তু স্কুল থেকে, সেটা অনেক দিন আগে, মানে সেটা এখন নয়, সেটা ইটস 1991-92 হবে। তো স্কুলে একটা জায়গা বাঁধিয়ে দেওয়ার কথা, একটা পুকুর আছে, স্কুলের পুকুর, বুঝতেই পারছো, অনেকটা বড় এরিয়া। আমি কোনো অ্যাম্বিগুইটি বা কোনো পলিটিক্যালিতে যাচ্ছি না, সেই সময় দিতে বলা হয়েছিল যে স্কুল সাইডটা বাঁধিয়ে দিতে হবে। তো আমার বাবা স্কুলে হেডমাস্টারমশাই ছিলেন, সোশ্যাল ওয়ার্ক করতেন, নিজের পয়সায় ঘরের খেয়ে বোনের মোষ তাড়াতেন, আর ঘুষ তো দিতেন না। সুতরাং আমি বললাম এসব চাকরি আমার দ্বারা হবে না। তারপরে গ্র্যাজুয়েশন করার পর এই এর গাছের আম পাড়ছি, তার গাছের জাম পাড়ছি, এইসব করার সময় আমার বাবা আমার মামাকে বললেন, আমার দূর সম্পর্ক মাকে বললেন, একে যেখানে খুশি নিয়ে যাও, এখানে রেখো না, প্রচুর কমপ্লেন আসছে। তখন আমাকে একটা জায়গা আছে, চুকা হাইডাল প্রজেক্টের নাম শুনেছো নিশ্চয়ই, সেটা মানে পাহাড়ে, সিকিম এবং দার্জিলিংয়ের কাছে চুকা হাইডাল প্রজেক্ট। সেখানে মামা একটা কোম্পানিতে গেস্ট কিনে রিটায়ার্ড লোক ছিলেন, তিনি একটা কোম্পানি ম্যানেজার ছিলেন, পোস্ট রিটায়ারমেন্ট। আমাকে একদিন নিয়ে গেলেন পার্ক স্ট্রিটে 57 অ্যাপিজে হাউস, যে বিল্ডিংটা, অ্যালিয়াস ফ্রসেজের অফিস ছিল, 3rd ফ্লোরে একটা কোম্পানি ছিল, তারা ফেন্সিং বানাতো, এই রোল বিল্ডিংয়ের ওপরে যে কাঁটা কাঁটা তার হয় সেইটা। তো আমাকে সেখানে মামা নিয়ে গেল, কতদিন ট্রেনিং দিয়ে আমাকে সেখানে পাঠিয়ে দিল। তাঁবুতে থাকতাম, লেবার চড়াতাম, খেতে 15 টাকা দিত, মাসে 1000 টাকা মাইনে। তো সেটাই আমার সারপ্লাস হয়ে যাচ্ছিল। তাঁবুতে খেতাম আর লেবার চড়াতাম। এই লেবার চড়ানোটা আসলে কি, মানে লেবারকে দিয়ে কাজ করা মানে হচ্ছে গিয়ে, লেবার চড়ানোর মানে হচ্ছে গিয়ে ওই যে হাইডাল প্রজেক্টের সে ফেন্সিং হচ্ছে, যেখানে হাতি না চলে আসে, সেখানে ফেন্সিংটা হতো, তার ভেতর দিয়ে আবার ইলেকট্রিক পাঠানো হতো। কোয়াইট রিস্কি জব। ওখানে লেবাররা কাজ করতো, আমি তাদের অ্যাটেন্ডেন্স রাখতাম। সেই থেকে সামহাউ লেবারদের সঙ্গে কাজ করার মানসিকতা, এই সফিস্টিকেটেড লোকের সঙ্গে আমি কখনো কাজ করিনি কোকা কোলায় আসার আগে। আচ্ছা, আমি সবসময় ওয়ার্কিং, দ্যাট ইজ মাই বিগেস্ট লার্নিং, টু ওয়ার্ক উইথ দ্য কমন পিপুল অফ দ্য ইন্ডাস্ট্রিজ। তো তারপর আমি চা বাগান, তারপরে আমি এসে পার্সোনাল ম্যানেজমেন্ট পাস করলাম, MBA পাস করলাম, মাস্টার অফ ফিনান্সও করেছি। বাট আমার কোথায় এসবে কোনো লাগতো না, আমি চা বাগানে কাজ করবো এটাই আমার ইচ্ছে ছিল। তো চা বাগানে কাজ করেছি, তো চা বাগানে ওয়ার্কারদের সঙ্গে কাজ করেছি, খুব ভালো লেগেছে। চা বাগানে শুধু ওয়েলফেয়ার অফিসার হিসেবে জয়েন করেছিলাম, কিন্তু আলটিমেটলি আমি প্ল্যান্টার হয়ে গেছিলাম। মানে আমি গার্ডেনিং ভালোবাসি, ন্যাচারালি চা গাছটাকেও ভালোবেসে ফেলেছিলাম। তো আমি চলে গেলাম বাগানে থেকে, মানে ফ্যাক্টরি থেকে, বাগানের অফিস থেকে বাগানে চলে গেলাম। সেখানে একটা ডিভিশন আমি দেখতাম, ইভেনচুয়ালি ওয়ার্কাররা আমাকে খুব ভালোবাসতো। তো আমি ওদেরকে রিকোয়েস্ট করলাম আমার ডিভিশনে হাইয়েস্ট ক্রপস দিতে হবে। সো 3 বছর ছিলাম যে বাগানটা, ডানকানসের, সেখানে আমার ডিভিশনে সব থেকে বেশি ক্রপস হতো। তো বিং দ্য লেবার অফিসার যেটা আমি করেছি, সেখানে আবার প্রচণ্ড বাঙালি হেড ছিল। তো এরকম আমাদের ম্যানেজার বলেছিল, ব্লাডি বেঙ্গলি হ্যাজ ডান ইট, ইউ ক্যান নট ডু দ্যাট, এ কথা বলেছিল। তখন সেইটা আমাকে গায়ে মাখতাম না, কিন্তু খারাপ লাগতো। তো ইটস ওকে। তারপর এইভাবেই এগিয়েছি, চা বাগানে কাজ করি। তারপর আলটিমেটলি আমি হ্যাপি ভ্যালি বাগানের ম্যানেজার হয়েছিলাম, দার্জিলিংয়ের হ্যাপি ভ্যালি বাগানের ম্যানেজার হয়েছিলাম, ওখানে অনেক দিন কাজ করেছি। তারপর ফিরে এসে বিভিন্ন জুট মিল, তারপর জুট মিলে তো আমি কাজ করেইছি। জুট মিলের লোকের কাজ, ওয়ার্কারদের সঙ্গে কাজ করে, জুট মিলের ওয়ার্কার বলবো না, দে আর মাই টিচার। জুট মিলের সুপারভাইজার বা ম্যানেজার, দে আর নট মাই টিচার, ওয়ার্কাররা হচ্ছে আমার টিচার। দ্য ওয়ে দে হ্যাভ টট মি দ্য প্রসেস, taught me how to read the people,
সেটা আমার কাছে হচ্ছে মানে ইট ইজ আ ক্যাপিটাল টু মি। হোয়ার এভার আই গো দ্যাট ইজ মাই কজ অফ সাকসেস। হ্যাঁ, তার কারণ মানে তারা একদম শেকড়টা ধরে রেখেছেন এখনো অবধি, এবং দে আর দি মোস্ট ইম্পর্টেন্ট পিপল ইন এনি ইন্ডাস্ট্রি। ইভেন আমি যে জুট মিলে কাজ করতাম, সেই জুট মিলে যদি আমি নাম বলতাম লোকে আমাকে পেটাবে। তো এই জুট মিলটার নাম হচ্ছে কানুরিয়া জুট। আরে বাবা, ওরে বাবা। সুমন চ্যাটার্জি হুম এমপি হয়েছিল। হুম। জুট মিলে আমার তো 3 জন লোক 6 মাস মাইনে পায়নি, তো ফ্যাক্টরি ছেড়ে আসেনি। আমরা Hats off. ওয়ার্কারদের থেকে কম মাইনে পেতাম, বাট স্টিল আমরা যুদ্ধের মানে ওটা কি বলবো, রণক্ষেত্রটা ছেড়ে এটা আসিনি। এটা কোন সাল হবে অ্যাপ্রক্সিমেটলি? এটা হচ্ছে আমি কানুরিয়া জুট মিলে জয়েন করেছিলাম 1990 সালে। আচ্ছা। তারপর সেখান থেকে কাজ করতে করতে তখন প্রচুর গন্ডগোল হচ্ছিল। এই বই মেলাতে গান হচ্ছে, সুমন গান করছে, প্রফুল্ল চক্রবর্তী, এই দোলা সেন হ্যাঁ, আমাকে রেগুলার করছে গেট গোড়ায় গালাগালি দিত, আমি ওপর থেকে গালাগালি দিতাম। এটা ইতিহাস। এখন কিছু কারণে দোলার সেনের সঙ্গে আমার খুব হৃদ্যতা হয়েছে, হুম আমার প্রেজেন্ট কোম্পানির হুম একটা ভার্টিকালের জন্য। হুম। তো আমার সঙ্গে উনি আমাকে পূর্ণেন্দু বাবুর লেখাটা বইও প্রেজেন্ট করলেন সেনকে। ইটস ফাইন, ইটস অল ইন দ্য গেম, যা হয় হবে। না, কিন্তু অনুপদা, এই যে রিচ এক্সপিরিয়েন্স মানে ভালো খারাপ দুটোই বলছি আমি, এই এক্সপিরিয়েন্সের মধ্যেও তো কোথাও একটা আনন্দ খুঁজে পাওয়া হয়। আমি আনন্দ পেয়েছি বলেই টিল কোকাকোলা, হুম মানে আই ইউজ টু গেট লোয়েস্ট স্যালারি ইন মাই ফ্রেটার্নিটি। আমি সেই এটাকে এনজয় করেছি, দ্যাট ইজ মাই স্যালারি। মানি ইজ ইম্পর্টেন্ট বাট ইট ইজ নট এভরিথিং। হোয়াট এভার আই এম লার্নিং, এক্সপিরিয়েন্সিং, দ্যাট ইজ মাই দ্যাট ইজ মাই অ্যাসেট অফ লাইফ। দ্যাট ইজ দ্য সোর্স অফ মাই সাস্টেনেন্স। পয়সা আজকে আছে কালকে নেই, ঠিক। পরশু থাকবে, ইট মেক্স নো সেন্স। ঠিক। ইভেন আজকের দিনেও আমি যা মাইনে পাই অনেকে কলকাতার বুকে পায় না, হুম কিন্তু পায় না বললেই চলে। কিন্তু ওটা আমার টাকা নয়, আমার টাকা আমি দিই, কিছু ইএমআই কাটে, কিছু সোশ্যাল ওয়ার্কেই যায়। তুমি তো জানো আমি একটা ভিলেজ এম্পাওয়ারমেন্টের প্রজেক্ট করেছি, সেইখানে মাসে আমার 3.5 থেকে 4 লাখ টাকা খরচা হয়। তাই আই এম গিভিং দ্যাট দেয়ার। কী হবে, আমার টাকাটা নিয়ে আমি করবোটা কি? আমার ছেলে স্টেবল, আমার ছেলেকে একটা সময় আবার বলি, আমি একটা সময় যখন জুট মিলে কাজ করতাম, ফ্যাক্ট যখন তুমি পোস্টমর্টেম করতে চাইছো, তুমি তো সেক্ষেত্রে আমার ডাক্তার, তাহলে তোমাকে আমার সব রোগগুলো বলতে হবে। তো সেই ক্ষেত্রে আমি তোমাকে বলি, আমি যখন জুট মিলে কাজ করতাম তখন সেই সময় আমার বাবা মারা যায়। আমার বাবা স্কুলের মাস্টারমশাই ছিলেন, উনি আমার থেকে বেশি সোশ্যাল ওয়ার্ক করতেন। তো উনি মারা যাওয়ার সময় আমাকে বলেছিলেন যে তোকে তো আমি কিছু দিয়ে যেতে পারলাম না, তুমি আমাকে একটা জিনিসই দিয়েছো, সেটা হচ্ছে এডুকেশন, দ্যাটস অল। তারপরেই আমার বাবা মারা যান এই 4 এপ্রিল, লাস্ট কয়েকদিন আগে ওনার 27 বছর পালন হলো। তো সেই সময় উনি একটা স্কুলের জন্য ওনার প্রভিডেন্ট ফান্ড গ্র্যাচুইটির টাকা দিয়ে একটা জায়গা কিনেছিলেন। মারা যাওয়ার সময় আগেই বলেছেন তোকে একটা দায়িত্ব দিতে চাই, এই স্কুলটা তুই পারলে কমপ্লিট করিস। সেই স্কুলটা আমি কমপ্লিট করেছি। সেই স্কুলটা এখন G+3, 20টা স্টুডেন্ট ছিল, আজকের দিনে 692 জন স্টুডেন্ট, এবং স্কুলটা নিজের দমে চলছে। সেই সময় এগেনস্টে তৎকালীন গভর্নমেন্ট ছিল, এখনকার গভর্নমেন্ট সাপোর্ট না করলেও ব্যাগড়া দিচ্ছে না, প্রাইভেট স্কুল, এবং আমাদের স্কুলটা গভর্নমেন্টের অ্যাফিলিয়েশনও পেয়েছিল। কিন্তু আমাকে জিজ্ঞেস করা হয় স্কুলে, কিন্তু আমি করে দিয়েছি বলে স্কুলে যে আমি গিয়ে একটা চেয়ার পোস্ট নিয়ে বসে থাকবো তা নয়, কিন্তু ও কারবারে আমি নেই, কারণ আমার ওসব ভালো লাগে না। আই ডোন্ট লাইক অল দিস থিংস। ওখানে আমাকে জিজ্ঞেস করলো কী হবে, এটা যেই বললাম যেই সরকারি স্কুল হয়ে যাবে ইট উইল বি উম্ব অফ পলিটিক্স। সো আই ডু নট ওয়ান্ট টু ইন্টারভেন অন দ্যাট, বাট ইট ইজ মাই ওপিনিয়ন। এই যে একটা সময় থেকে এখনকার সময়, এটা তো একটা ট্রানজিশন হয়েছে, মানে এটা একটা এভলিউশন হয়েছে। আপনি যে সময় যে কথাটা বলছেন যে লেবারদের থেকে আমি শিখি, দে আর মাই টিচার্স, ফাস্ট ফরওয়ার্ড 2025, আজকে যারা মাস্টার্স করে আপনার কোম্পানি জয়েন করছে, তাদের তো আলাদা মাইন্ডসেট। আমি ভালো খারাপের দিকে যাচ্ছি না, আলাদা মাইন্ডসেট একটা। কিন্তু এই দুটো মাইন্ডসেটের মধ্যে আপনি একসময় প্রাধান্য দিয়েছেন আনন্দ পাচ্ছি কিনা, এখন কি কোথাও প্রাধান্যটা যাচ্ছে যে আমি মেটেরিয়াল গেইন করছি কিনা, এটা কি মানে হচ্ছে? এখনকার লোকেদের জন্য, হ্যাঁ, মানে এখন যারা ছেলেমেয়েরা, হ্যাঁ হ্যাঁ, আমি একটা বেসিক ডিফারেন্স দেখতে পাই। আমি পড়েছিলাম 600-1200 টাকা খরচা করে মাস্টার্স করেছিলাম, আমার ইনভেস্টমেন্টটা ছিল না। আর MBA করবার সময় আমার লেগেছিল 10,000 রুপিস।
সেটা আমার বাবার দেওয়ার ক্ষমতা ছিল না, আমার তো ছিলই না, আমার দিদি আমাকে দিয়েছিল। আমার দিদি ওই আমার মায়ের চাকরিটা পেয়েছিল, আমাকে দিদি দিয়েছিল। এখন আমি যখন বিভিন্ন এই ক্যালকাটা ইউনিভার্সিটিতে সেনকে গেছিলাম বা বিভিন্ন জায়গায় যাই, আইএসবি বা বিভিন্ন জায়গায় যাই, এখন আর যাই না, মানে এখন একটু রেস্ট্রিকশন আছে বলে আমার প্রেজেন্ট এমপ্লয়মেন্টের। তো একটা দেখতে পাই, যাকে জিজ্ঞাসা করি তোমার লক্ষ্য কি, আই ওয়ান্ট টু বি দ্য ম্যানেজার। প্রভিডেন্ট ফান্ড কি খায় না মাথায় মাখে, ইন্ডাস্ট্রিয়াল ডিসপিউট অ্যাক্টের ওয়ার্কস কমিটি কি সেটা তারা জানে না, জানলেও ভুলে গেছে, পাশের পড়া পড়েছে, তারা ম্যানেজার হবে। আর তারা কি সিটিসি পার অ্যানাম কত পাচ্ছে। আমরা সিটিসি কখনো করিনি। সিটিসি বলতে গেলে কি বস্তু আমি কখনো জানি, যখন অফার লেটার ইস্যু করতে থাকলাম তখন সিটিসি শিখলাম, আমাকে কত টাকা মাইনে দিচ্ছে তাই করেছি। এখনকারই হচ্ছে কি, আমি বিভিন্ন অন্য স্টেটেও তো যাই, ইন্টারভিউ নিই আমার কোম্পানির জন্য, অন্যান্য জায়গায় কিতনা পয়সা লেতে হো জিজ্ঞেস করে, মানে নিচ্ছি, মানে ইটস এ ম্যাটার অফ রাইট। হ্যাঁ, আর এখানে বলে তোমাকে তোমার কোম্পানি কত টাকা মাইনে দেয়, দাক্ষিণ্য। দিস ইজ দ্য ডিফারেন্স। দ্যাটস দ্য ডিফারেন্স। এবং খুব দামি কথা বললেন, এই নেওয়া আর দেওয়ার যে দুটো মাইন্ডসেট, এই দুটো মাইন্ডসেট মনে হয় আসল ফারাকটা তৈরি করে ফেলে। একদম। এবং এই ফারাকটা তৈরি হয় বলেই যেহেতু মেন্টাল ওয়েলবিং নিয়ে আমরা কথা বলছি, তো যে মানুষের ভালো থাকাটা নিয়ে ডেফিনেটলি ফিনান্সিয়াল একটা ইম্পর্টেন্ট পার্ট ভালো থাকার জন্য, এটা তো আমরা অস্বীকার করতে পারি না। এখনকার দিনে দাঁড়িয়ে ফিনান্সিয়াল পার্ট একটা ইম্পর্টেন্ট পার্ট, কিন্তু লক্ষ্যটা যদি শুধু ফিনান্সিয়াল পার্টের দিকেই চলে যায়, তাহলে কোথাও একটা ভালো থাকার যে চাবিকাঠিটা সেটা মনে হয় নড়ে। মানে একদম, মানে আপনার যে প্রজেক্টটা আমি যতদূর শুনেছি, আজকে আরও জানবো আপনার থেকে, এই প্রজেক্টটা শুধু তো আপনার যে বাবার একটা স্বপ্ন পূরণ করা সেটা তো নয়, সেটা তো আপনি করে ফেলেছেন। আমি একটু প্রজেক্টের ব্যাকগ্রাউন্ডে, এটা প্রজেক্ট নয়, এটা আমার সেকেন্ড চাইল্ড। আমি এই যে কোভিডের সময় 20 তারিখে, মার্চ মাসে কোভিড হলো মনে আছে, আমি 18 তারিখে কলকাতা ফিরলাম। আমি গেছিলাম জুলুক, আর ওই চত্বরে সিএসআরের কাজ করতে গেছিলাম। সো ওই বর্ডারে ডিফেন্স অ্যান্ড প্যারামেডিক্যাল ফোর্স অ্যাজ ওয়েল অ্যাজ ভিলেজারদের নিয়ে কিছু সিএসআরের প্রজেক্ট কাজ করছিলাম। তো আমার টিম নিয়ে গেছিলাম, তখনই দেখলাম জুলুকে ওই কোভিড রিলেটেড পোস্টার। আর আমি আর একটা কথা বলে দিই প্রসঙ্গত, আমি খবরের কাগজ পড়ি না, টিভি দেখি না, আড্ডা দিই না, সেই জন্যই আনন্দটা উপভোগ করেন হয়তো। কারণ খবরের কাগজ পড়ি না মানে কি, লোকে চুরি করবে, ডাকাতি করবে, আমি নিজের পয়সা খরচা করে নিজের টাইম নষ্ট করে সেটা পড়বো, ইট মেক্স নো সেন্স টু মি। আর টিভি খোলা মানেই তো দুনিয়ার সব কিছু ঝগড়া। হ্যাঁ, টিভিতে যারা আছে তাদের অনেকেই আমার ক্লাস ফ্রেন্ড, ঝগড়াঝাটি করতে আছে, তো আমি ওদের সঙ্গে মানে একটু অ্যাভয়েড করি, এটা আমার ভালো লাগে না। আমি আমার গ্রামের লোকের কাছে থাকতে অনেক কমফোর্টেবল ফিল করি, মানে আই ওয়ান্ট টু শেয়ার মাই প্যাশন টু দেম, আই ওয়ান্ট টু এক্সপিরিয়েন্স ফ্রম দেয়ার এক্সপিরিয়েন্স, লার্নিং দেয়ার ডিফারেন্ট টাইপস অফ প্রবলেমস, তো সেটা আমি বলবো। এরপর সেই কোভিডের সময় যখন আমি কলকাতা এলাম, এসেই আসতেই দেখলাম আমি পেলাম, কি বলে, একটা মোবাইলে দেখলাম, টাওয়ার তো থাকে না ওদিকে, মোবাইলে দেখলাম যে আমার টিকিট এসছে ফিলিপিন্সে, আমাদের গ্লোবাল HR সামিট হচ্ছে। আমি এসে বললাম যে না, হবে না, আমি যেতে পারবো না, তার কারণ হচ্ছে গিয়ে আমার পক্ষে যাওয়া সম্ভব নয়, কারণ কোভিড যদি হয়ে যায়। কারণ তার মধ্যেই এসে আমি বাড়িতে খবর পেলাম আমার ওয়াইফের কাছ থেকে, ইউকেতে কোভিড হয়েছে। ইউকেতে আমার ছেলে তখন ছিল। আচ্ছা, তো 3 জন যদি 3 জায়গায় আটকে যাই কোভিড হলে তো মুশকিল। আমার কোভিড সম্বন্ধে কোনো আইডিয়াও ছিল না, তো এরকম অনেক কিছু হয়, এটাও হবে। তোমার অনেক কিছু যে আটকোয়ে ঘেনা তেনা এসেছে, তো হবে, এটাও তাই একটা হবে, রোগ নাড়া হবে, কিছু লোক সার্ভাইভাল অফ দ্য ফিটেস্ট, কিছু লোক মরবে, সেই তো মার্শালের পপুলেশন থিওরি, কিছু বাড়বে কিছু কমবে। তো যাই হোক, তারপর আমার ছেলে ফোন করলো যে এরকম, আমি বললাম যে এরকম যাবার আছে, বলে ক্যান্সেল করে দাও, সমস্যা হয়ে যাবে। তো আমি দেখলাম যে ঠিক আছে, ক্যান্সেল করে দিলাম। তারপর আমি 7 দিন মাত্র বাড়িতে ছিলাম, যদিও আমার বাড়িতে অফিসের মতো করা আছে, অফিসের সমস্ত কাজই করছিলাম। করতে করতে দেখলাম যে আমরা কি, উই আর নাথিং বাট দ্য পাপেট অফ অলমাইটি। উনি যেটা ঠিক করবেন আমরা সেটাই করব। এই যে আমি এই মুহূর্তে বসে আছি,
অলমাইটি যদি চায় আমি এখানেই সেরিব্রাল হয়ে মারা যেতে পারি, হার্ট অ্যাটাক করে মারা যেতে পারি, তাই না? কার যে কোথায় কোনো গ্যারেন্টি নেই, কে যে কোথায় কখন যাবে না যাবে তো কোনো ইস্যু নেই, এটা ঠিক আছে, ইটস ফাইন। তখন করতে করতে আমার এক বন্ধু আছেন, বন্ধু নয়, আমার থেকে বয়সে বড়, উনি হচ্ছেন এনভায়রনমেন্টাল সায়েন্টিস্ট, ওর সঙ্গে কথা হতো। ও আমাদের কোম্পানিতে অনেক কিছু অ্যাডভাইস করে পলিউশন রিলেটেড ব্যাপার, খুব নলেজেবল পারসন। কিন্তু আমি ওকে এখন পেছনে লাগি বিপন্ন কমরেড বলে, মানে প্রচুর মানে পার্টি করতে এক সময়, তাও পার্টিটাকে বিতর্ষদ্ধ হয়ে পড়াশুনো করলো, সেই জন্য মানে বিপন্ন। ডাক্তারিতেও চান্স পেয়েছিল, ইঞ্জিনিয়ারিংয়েও চান্স পেয়েছিল, ওই পার্টি পলিটিক্সের করবে বলে সব ভর্তি না হয়ে এখন সব মানে এনভায়রনমেন্ট নিয়ে পড়াশোনা করে, খুব নলেজেবল লোক, আমার খুব কাছের লোক। ওর সঙ্গে কথা হলো কী করা যায় বলুন তো, এই সব বাড়িতে বসে আছে কী করা যায়, এরকম কিছু এরকম তো হয়েছে। মাঝে মাঝে আমরা একটু ইমোশনালি বা আধ্যাত্মিকভাবে চিন্তা করি বা স্পিরিচুয়ালি চিন্তা করি। তো বলছে আপনি একটা কাজ করুন, আপনার যে গ্রামের বাড়ি আছে ওখানে কিছু করুন। তো ওটা আমার প্ল্যানের মধ্যেই ছিল, জাস্ট ওই জেন্টল পুশটা আমার দরকার ছিল। সে ক্যারামে দেখবে লালটা একদম পকেটের সামনে আছে, তুমি অন্য একটা গুটি মারতে গেলে দেখবে সেটাকে জাস্ট টাচ করলো লালটা ফেলে গেল, কিন্তু যদি তুমি টিপ করে ফেলো তবে ডবল ফাইন। হ্যাঁ হ্যাঁ, ঠিক ঠিক, একদম। এবার আমি সেটাকে এমনভাবে অ্যাকসেপ্ট করলাম, সঙ্গে সঙ্গে প্ল্যানিং শুরু করলাম। তার পরের দিনই আমার গ্রামের একটা ছেলে আমাকে ফোন করেছে, তার নাম স্বপন, যে দাদা এরকম এই সুইসাইড করে ফেলবে। বলে কেন? না ও এরকম এক্সক্যাভেটার কিনেছে, ওই L&T কোমাৎসু যে এক্সক্যাভেটারগুলো হয় না, মাটি কাটে, ওই হাইড্রোলিক সিলিন্ডার আছে, তো ও কিনেছিল, ওর মাসে 19,000 টাকা মতো প্রিমিয়াম দিতে হয়। ও এখন কাজ বন্ধ, কি করে দেবে বুঝতে পারছি না, এ তো অনির্দিষ্টকালের চলবে। তখন আমি আমার এই পলিউশনের যে ভদ্রলোক বললাম এরকম বলছে, কি করা যাবে? পুকুর কেটে নেবো? বলে কেটে ফেলো। আমি তখন আমার জমিটা, একটা পোর্শন অফ মাই ল্যান্ড, আমি জানি আমার সব জমিগুলো কোথায় কী আছে, একসঙ্গেই আছে। আমি ডিজাইন করে আমার ওই স্বপন বলে ছেলেটাকে হোয়াটসঅ্যাপ করলাম, বলে ওকে বল কাল থেকে কাটতে। ভিডিও করে দেখালো, মাটি ব্রাহ্মণ এসে পুজো করলো, এইসব করলো, পুকুর কাটা হলো, আমি যেমন ডিজাইন দিয়েছিলাম মাটি ভরানো হলো। এই করতে করতে সেই কাজ চলছে, আজকে পর্যন্ত কাজ হচ্ছে, লাস্ট 4 বছর ধরে এখনও কাজ হচ্ছে, কাজ শেষ হচ্ছে না। আর আমার সমস্ত মাইনে, বাড়িতে অশান্তি, সমস্ত মাইনে ওখানে চলে যাচ্ছে। ইভেন যারা কাজ করছে এখন, মানে পার্মানেন্টলি কাজ করছে 21 জন 22 জন, তাদের প্রভিডেন্ট ফান্ড, ESIC, অ্যাক্সিডেন্টাল ইন্স্যুরেন্স আমি করে দিয়েছি, মার্ভেলাস করে দিয়েছি। এবং ভগবানের দয়ায় মাসের 1 তারিখে স্যালারি হয়নি, 30 তারিখে স্যালারি হয়েছে, আগের মাসের 30 তারিখে স্যালারি হয়েছে। তো চলছে, চলবে। আসলে আমরা যে প্রফেশনে আছি, এই যেহেতু আমি কোচিং ট্রেনিংয়ে আছি, আমি একটা জিনিস ভীষণ বিশ্বাস করি অনুপ্তা, যে আমরা যেটা ম্যানিফেস্ট করি সেটা কোনো না কোনোভাবে আমাদের কাছে আসতে থাকে। এবং এটা হচ্ছে পাওয়ার অফ অ্যাট্রাকশন, ল অফ অ্যাট্রাকশন যেটা বলে, ইউনিভার্সাল ল অফ অ্যাট্রাকশন, যে আমরা যেটা চাই সেটা হয়তো এই মুহূর্তে মনে হচ্ছে আসছে না, কিন্তু আমরা যদি সেই বিলিফটা রাখি এবং সেই কন্টিনিউয়াস ম্যানিফেস্টেশনে থাকি, সেটা কিন্তু একটা সময় তৈরি হয়। এই যে আপনার বন্ধু বললেন যে পুকুর কেটে ফেলো, এটা শুধু কি উনি বললেন, নাকি কোথাও না কোথাও আপনার অ্যাট্রাকশনটা ওনাকে গিয়ে বলল? উনি বললে যে আমি করব তা তো Exactly. উনি আমাকে বললো এভারেস্টে উঠে Exactly. আমি সেটাই বলছি, বাট এখান থেকে আমার মেন্টাল অ্যালাইনমেন্ট, সেই ট্রিগারটা তৈরি হলো, আর্জ একটা আছে, একদম, সেটা নালে হবে না। একদম, আমি সেটাই বলছি যে এই যে ট্রিগারটা করা, এই যে কেউ একজন এসে ট্রিগার করে দিল এবং আপনি ঝাঁপিয়ে পড়লেন এবং তারপরে সেটা চলছে, এবং এখন আপনি যদি দেখুন অনেকটা কিন্তু অটো মোডে চলছে, এবং এই অটো মোডটা কিন্তু নাথিং বাট ইয়োর লাভ অ্যান্ড প্যাশন দ্যাট ইউ হ্যাভ পুট ইন দেয়ার। সেই জন্য কিন্তু ওই লোকগুলো কিন্তু দেখুন নিঃস্বার্থ হয়ে, ওইখানে আমার টোটাল প্রজেক্টটা 22 বিঘের ওপর আছে। আচ্ছা, ওয়াটার বডি আছে, বিভিন্ন রকমের গাছ, আপেল গাছ আছে, লেবু গাছ আছে, আরে বাপ, মুসাম্বি গাছ, সব রকমের গাছ আছে। কোথায় কোন গাছ আছে আমি সব জানি, আমার লোকেরা জানে না। আমি খালি একবার রাউন্ড দিয়ে বলে দিই এইখানে এই গাছটাই প্রবলেম আছে, করে দিই। দুটো ম্যানেজার টাইপের ছেলে আছে আমাদের, সেও আমার বাল্যবন্ধু,
তারপর একজন আমার কোম্পানিতে কাজ করছিল, 58-তে রিটায়ার্ড হয়ে গেছে। আচ্ছা, আমি বললাম, যা বাড়িতে, আমার গ্রামেরই ছেলে, আমার হ্যাঁ, পাড়ারই ছেলে, হ্যাঁ। একসঙ্গে বড় হয়েছি। আমি, যা তুই ওখানে কাজ কর। এইভাবেই চলছে। ঠিক আছে, এটা কোনো অসুবিধা নেই। আমার আত্মীয় স্বজনের সঙ্গে আমার যোগাযোগ নেই। আত্মীয় স্বজনরা মোটামুটি 90% এতে হচ্ছে কাটিয়ে দেয়। এই যে আমি উন্নতি করেছি, হুম, উন্নতি অনেকই করেছি, এবং প্রচুর বিদেশের লোক আমাকে ইনভাইট করেছে, গেছি। হুম, আমার বাবার নামে একটা ট্রাস্ট করেছি। ট্রাস্ট মানেই সবাই জানে ওটা এনজিও। হুম। আর এটা সত্যি কথাই, এনজিও মানেই 90% ক্ষেত্রে ঝাড়ি কর। এটা বাস্তব কথা। যেমন আমার কাকা, উনি একজন কলেজের এইচওডি হয়ে রিটায়ার্ড করেছেন। আমার মামা একটা কলেজের ভাইস প্রিন্সিপাল ছিল। হুম, তারাও বলেছে আমি নাকি ওটা মিসঅ্যাপ্রোপ্রিয়েট করেছি ফরেন ফান্ডকে। ফরেন থেকে তো একটা পয়সা আমি পাইনি। আমার ফান্ড, আমার পয়সা থেকে, একদম, তাই না, করেছি। করার ইচ্ছে থাকলে লোকে কি বলুক, ইট মেক্স নো সেন্স। এক্স্যাক্টলি। তারপর ওই যখন স্কুলটা করছিলাম, এরকম বলেছিল। মানে এই যে আমরা কত কি ভাবি বাইরে থেকে, তাই না? মানে আপনার সাথে যতবার অফিসে দেখা হয়েছে, কথা হয়েছে, কাজের বাইরেও আমরা আপনার এই ভালোবাসার জায়গাটা নিয়ে কথা বলেছি। প্রজেক্ট আর বলবো না এখন, তো এটা নিয়ে কথা বলেছি। কিন্তু আজকে যেগুলো আপনি বলছেন, এটা কিন্তু অ্যাকচুয়ালি আপনাকে তৈরি করেছে। মানে এটা হচ্ছে গিয়ে কন্টিনিউয়াস হ্যামারিং ইয়েস। আপনাকে তৈরি করেছে, ভাঙার বদলে আপনি গড়েছেন নিজেকে। কিন্তু এই ক্রিটিসাইজ হচ্ছে, কিন্তু ভালোবাসাও প্রচুর পেয়েছি। আমার গ্রামের লোকের ভালোবাসা, আমার সারা বাগনানের ভালোবাসা, বিভিন্ন ভারতবর্ষের বিভিন্ন জায়গায়। এখনো পর্যন্ত যে বাগানে আমি কাজ করেছি, সেখানে আমাকে ভাইফোঁটা দেওয়া হয়। সাংঘাতিক। আমি বলি, আমি একটা মিলিংথন বলে একটা জায়গা আছে, যে জায়গাটা কার্শিয়াং যাওয়ার রাস্তায়, মানে মিরিক যাওয়ার রাস্তার ঠিক আগে বাঁদিকে, সৌরিনী চা বাগানের আগের বাঁদিকে, ইন্ডো নেপাল বর্ডার, জায়গাটার নাম মিলিংথন। সেখানে আমি গেছিলাম একটা ক্যাম্পে, সোশ্যাল সিএসআরের কাজে। একটা স্কুল দেখেছিলাম, যে বাড়িটায় ছিলাম, সেই স্কুলের যে ওনার, মানে লেডি আর তার মেয়ে আর গ্রামের 4-5 জন মিলে একটা স্কুল করেছে। আমি সেই স্কুলটা দেখলাম, দেখে সেই বিল্ডিংটা, প্রপার্টির আর ওনারের সঙ্গে কথা বললাম। সি তামাং তার নাম। তো আমাকে বললো যে এরকম এই ব্যাপার। আমি বললাম, তোমার এই স্কুলটা, তোমার কি হেল্প লাগবে? দেখলাম বাচ্চাগুলো একটু ম্যালনিউট্রিশন আছে, ল্যাক অফ ভিটামিনস আছে। তখন বললো, কি চাই? বললো, আমাদের জন্য কিছু বই, পড়ার বই চাই, আর খাতাপত্র চাই, আর ওষুধ চাই। বিলিভ মি, প্রত্যেক 2 মাস অন্তর অন্তর কিন্তু আমি পাঠাই সেটা সেখানে। আমি কখনো এই লাস্ট কিছুদিন আগে আমি আমার ওয়াইফ গিয়ে দিয়ে এসেছি। আবার যাব জুন মাস, এটা আছে এপ্রিল মে মাস বা জুন মাসে যাব। ওষুধ এগুলো সব নিয়ে যাব, এবং কিছু ডাক্তারও নিয়ে যাব। ওখানে চাইল্ড স্পেশালিস্ট নিয়ে যাব, আর কিছু স্কিন স্পেশালিস্ট নিয়ে যাব, আই নিয়ে যাব, আর জেনারেল মেডিসিন নিয়ে যাব। নিয়ে গিয়ে ওখানে দেখাবো। সে ওদের কথা বলা হয়ে গেছে। রোটারির এক ভদ্রমহিলা আছেন। কেন করেন এগুলো? কেন, কি মনে হয় দরকার কি এগুলোর? আপনি তো ভালো মাইনা পান, আপনার ছেলে এস্টাবলিশড, আপনি তো এগুলো না করেও কাটিয়ে দিতে পারতেন। একটা কথা বলি, ভালো মাইনের কথা হচ্ছে, একটা সময় আমি সবসময় প্যারালাল কিছু করবার চেষ্টা করেছি। তার কারণ হচ্ছে, যখন আমি ইমামির একটা ইঞ্জিনিয়ারিং ডিভিশনে ছিলাম, সেই সময় নকশালাইট ইউনিয়ন হয়ে এই কোম্পানিটা সত্যানাশ করলো, লে অফ হলো। তো তখন আমার মনে আছে, আমি যখন আমার বিয়ে হয়েছিল, তখন আমার 3851 টাকা মাইনে ছিল। সেইটা যখন হাফ মাইনে হয়ে গেল, আর আমার ছেলে আছে, সংসার চালানো মুশকিল, তখন আমি বুঝতে পেরেছিলাম আমার ছোটোবেলাটা আমার গ্রামে কেটেছে। হাওড়া ডিস্ট্রিক্টের বাগনান বলে একটা মফস্বল, এখন একটু শহর হয়েছে, একটু মল কালচার এসে গেছে। সেখান থেকে একটু দূরে সন্তোষপুর বলে একটা গ্রাম, দামোদর নদী ওয়াকিং ডিস্টেন্স। পাশে দামোদরের ক্যানেল আছে, যে ক্যানেলটা রূপনারায়ণকে সঙ্গে দামোদরকে কানেক্ট করেছে। যখন আমি ক্লাস 4 পাস করলাম, অ্যাকচুয়ালি আমি স্কুল থেকে আবার হয়েছিল, রাস্টিকেটেডও হয়েছিলাম। আবার সেই স্কুলে পরে ফিরে এসেছিলাম পরের বছর। তো সেই স্কুল থেকে যখন ক্লাস 4 পাস করলাম, 5-এ আদার সাইড অফ দ্য ক্যানেল আমাকে যেতে হয়েছিল। ইট ওয়াজ অ্যারাউন্ড 4 to 5 কিলোমিটার ডিস্টেন্স। তো আমরা পায়ে হেঁটে যেতাম, খালি পায়ে। আর বর্ষাকালে, আর রাস্তার দুধারে, কি বলবো, আনডেভেলপ বলবো না, আন্ডার ডেভেলপমেন্ট বলবো না, প্রিমিটিভ মুসলিম কমিউনিটি। বাড়িতে রান্না, মানে টয়লেটস বাগেরা কিছু ছিল না। রাস্তার দুধারে পটি করতো, সেইখানে বর্ষার জল আসতো, ওর উপর দিয়েই হেঁটে হেঁটে আমরা যেতাম। ইট ওয়াজ হ্যাবিচুয়েটেড। তো সেখানে মাঝে মাঝে যখন বর্ষাকালে জল আসতো, তখন সাঁকোটা ডুবে যেত আমরা। তো সেই স্কুল থেকে আমি ক্লাস 5 পড়ার পর একটা ফ্লাড হয় 78-এর।
সেই ফ্লাডের পর আমি হাওড়ার শিবপুরে আমাদের বাড়িতে চলে আসি। শিবপুরে আমাদের বাড়ি আছে, সেখানে চলে আসি। কাকারাই আমাদের নিয়ে আসে। ওই কাকারাই যারা আমার ছোটোবেলা থেকে প্রফেস করেছে, গাইড করেছে। কিন্তু মানে একটা বলে না, বন্ধু ফেল করলে খুব দুঃখ হয়, বন্ধু পাশ করে গেলে আরো বেশি দুঃখ হয়। সেই কেসটা হয়েছিল। কারণ তাদের ছেলেমেয়েরা এখন কলেজের প্রফেসর, কিন্তু মাইনেটা আমি বেশি পাই অ্যাট দি এন্ড অফ দি ডে। কারণ যে ছেলেটা পায়ে জুতো ছিল না, সে এখন BMW চড়ছে, এটা অনেক সময় অ্যাকসেপ্টেড হয় না। এইভাবে চলতে চলতে আমি যখন কলকাতা শহরে এলাম, এসে মাধ্যমিক পাস করলাম, উচ্চ মাধ্যমিক পাস করলাম, গ্র্যাজুয়েশন করলাম ভালো কলেজ থেকে। কিন্তু আমার জীবনে একটা দুঃখ রয়ে গেছে, ছেলেটাকে ভালো কলেজে পড়াতে পারিনি, বিকজ সেই সময় ভালো স্কুলে পড়াতে পারিনি। যে সময় আমার অনেক অব্লিগেশন ছিল, বাবা মারা গেছে, দেশে কাকা আছে অসুস্থ, তার ছেলে পুলে নেই, বিয়ে থা করেননি, তো অনেক অব্লিগেশনস, অনেক তো কারণ আছে। ঠিক তাই। তো আমি ছেলেটাকে দিকে তাকাতে পারিনি। তারপরে ছেলের মতো পড়াশুনো করেছে, ইউকেতে চান্স পেয়েছে, যেখানে আমাদের ওনাররা তাদের ছেলে মেয়েকে পড়াতো, আমি সেখানে তাকে পড়িয়ে নিয়ে চলে এসেছি। ইট ওয়াজ অলসো নট অ্যাকসেপ্টেড বাই দ্য ওনার্স অলসো। আমি সেটা বুঝি কি করে করলো, আমি তো লোন নিয়েই করিয়েছি। কোথায় এটা কি কোথাও কোনো স্পিরিচুয়াল আপলিফটমেন্ট বা স্পিরিচুয়াল না, কানেকশন ওসব আছে? কিছু স্পিরিট ফিট কোনো ব্যাপার নেই। আমার মনে হচ্ছে এটা করতে হবে, কিন্তু আমি সেই করতে মনে হওয়াটাও তো আর পাঁচজনের হয়নি, আপনার হয়েছে। হবে। কিছু ক্ষেত্রে প্রুভ করতে হবে। হ্যাঁ, সেটাই বলছি যে আজকে আপনি যে টার্ময়েল সিচুয়েশনে বড় হয়েছেন বা আপনার ক্যারিয়ার শুরু হয়েছে, সেটা তো ভীষণ রকম ভাবে একটা টার্ময়েলড ব্যাপার, সেটা তো প্রচন্ড রকম একটা ডিস্টার্বড স্টার্টিং, হ্যাঁ, ডিস্টার্ব স্টার্টিং। তাই না? এই ডিস্টার্ব স্টার্টিং থেকে তো অনেকেই শুরু করে ছিটকে গেছিল, কিন্তু আপনি তো ছিটকালেন না। আমি যে সময় আমি যখন ম্যানেজমেন্ট পড়ছি, মানে MBA পড়ছি, পার্সোনাল ম্যানেজমেন্ট পাস করে, আমার সব বন্ধুরা কলকাতা শহরের ছেলে, আমি হাওড়ায় থাকি মফস্বলে, আমার থেকে অনেক বেশি মাইনে পায়, তারা ক্লাসের পর সিনেমা যায়, এসব যায়। আমার সব ভালো লাগতো না, আমি বাড়ি চলে যেতাম, পাড়ায় খেলতাম, এসব করতাম। ওরা সব কত বড়, তখনই ভিজিটিং কার্ডটা কি জিনিস আমি দেখতাম। জুট মিলের লেবার অফিসারের আবার কি ভিজিটিং কার্ড হবে? তার ভিজিটিং কার্ড হচ্ছে, কেউ যদি প্রথম দিন আমি যেদিনকে জুট মিলে গেছিলাম, জয়েন করেছিলাম কানুরিয়া জুট মিলে, আমাদের যে পার্সোনাল ম্যানেজার ছিলেন AK দত্তগুপ্ত, ইজ আ ভেরি নাইস পারসন, এখন বোধহয় মারা গেছেন। আমাকে উনি ঘেরাও হয়েছেন, ঘেরাও হতে আমি ওর পাশে দাঁড়িয়ে আছি, আমি মানে হাউ টু, মানে জাস্ট টু এক্সপিরিয়েন্স দ্যাট, আমি করলাম ওনার কাছে, আমাকে ডাকলো, গেলাম, উনি একটু ঘেরা মতো ছিল, ওনার পাশে ছিলাম, সব ওয়ার্কাররা বলছে এইটা হয়নি, বলছে উনিও বলছেন, উনিও পুরনো লোক, ভেটারান লোক, ওদেরও বকাবকি করছে, এসব করছে, কাজ বন্ধ, স্ট্রাইক। পেছন থেকে একটা মাটির খুঁড়ি এলো, সেই খুঁড়িটা ওনার কাছে না লেগে আমার এখানে লাগলো। দ্যাট ওয়াজ মাই ফার্স্ট ডে। আচ্ছা, এরপর তো হয়েছে, তারপর কিছুদিন পরে সেই জুট মিলে আমি চিফ লেবার অফিসার হলাম। একটা ইন্টারেস্টিং কথা, সে শুনলে মানে অবাক হয়ে যাবে। ঈদের দিন কি হয়, যে নামাজ 4টের সময় নামাজ হয়ে যাওয়ার পর ওয়ার্কারের, মানে জুট মিলের ওয়ার্কাররা খায়, ওই ক্যান্টিনে পুরি খায়। আমরা বসে আছি, আমাদের লেবার অফিস ওপরে, এদিকে গেট, ওপাশে ক্যান্টিনটাই একটা স্কুলের মতো, মানে 5,000 লোক, তাদের খাবে, তো বিশাল ব্যাপার। হঠাৎ প্রচুর ধুমধাম শব্দ হচ্ছে, চিৎকার, হই হই চিৎকার, কী ব্যাপার? আমি জিজ্ঞাসা করলাম, আমাদের একজন পিয়ন ছিল, গোপাল বলে, গোপাল কী হয় দেখো তো। এসে বলছে, সে একটু তোঁতলা ছিল, স্যার আজকে সাঁতরা সাহেব আর বাঁচবেন না। সাঁতরা সাহেব হচ্ছে সেই সময় একজন DM ছিলেন, লেবার কমিশনার, ডেপুটি লেবার কমিশনার ছিল, প্লাস মালদার DM যে অশোক সাঁতরা, তার ছোট ভাই, আর বাঁচবে না। কেন? ক্যান্টিনে কোনো গন্ডগোল হয়েছে। তো আমি বসে আছি, আমি যাক আজকে আর বিকেলটা ভালোই কাটবে। এক জুট মিলে কোনো ডিসপিউট নাও না, স্যালারিটা যেটুকুই পেতাম সেটুকু জাস্টিফাইড হচ্ছে না। এসছে, হঠাৎ দেখি সুশান্ত সাঁতরা ছুটতে আসছে, আমার চেয়ারের পেছন দিকে দাঁড়িয়ে গেল, আর উল্টো দিকে দেখি সমস্ত ওয়ার্কাররা এসছে, ইউনিয়নের লিডারও একজন এসছে। আমাদের মুসলিম বলে কি আমাদের জাতে নষ্ট করবেন? বলে কেন? দেখুন পুরীর মধ্যে, ওই পুরীর সঙ্গে যে তরকারিটা দাঁড়াতে, সেখানে একটা আরশোলা ভাজা হয়ে গেছে। এ বাবা, কি কেলেঙ্কারি কাণ্ড, সর্বনাশ করেছে, কি করা যায়। আমার পাশে আরেকজন আমাদের লেবার অফিসার ছিলেন, তার নাম ছিল অমিত সাহা, সে এখন বজবজ জুট মিলে আছে, বিড়লা জুট মিলের পার্সোনাল ম্যানেজার, আমার খুব কাছের লোক, আমাদেরই বয়সী। তো এটা হতেই পারে না, কী করে হবে? ওরা দেখতে পাচ্ছেন না, চোখের মাথা খেয়েছেন, আর তো গালাগালি চলছে, আর ওদের মধ্যেও কিছু তো আমার লোক থাকে, তো আমি না, এটা তেজপাতা, চোখের মাথা খেয়েছে। যে লোকটা আমার ছিল, এটা আপনি খেয়ে দেখাতে পারবেন? মানে এটাই একটা ইন্ডিকেশন, যদি একবার খেয়ে নিতে পারি ওদের ভেঙে যাবে। আমি যদি খেয়ে নিই এটা, তাহলে তেজপাতা হবে তো? বলে হ্যাঁ।
আমি নিয়ে ওটা খেয়ে নিলাম। তারপরে ঘুরে গেল অন্যদিকে, সারাদিন উপোস করে মানে রোজা ফোজা করে যে পেট খালি, তারপর খাইনি, একটা আননেসারি জিনিসে প্রবলেম ক্রিয়েট করে গন্ডগোল করতে আসা। যে লোকটা তাদের লিডার ছিল তাকে সবাই গালাগালি করতে করতে নিয়ে চলে গেল, আর আমি গিয়ে মানে টয়লেটে বেশি নিয়ে গিয়ে বমি করলাম। সুশান্ত সাঁতরা বেঁচে গেল। এগুলো মানে কাজ করতে করতে হয়ে যায় বা বুদ্ধিটা অ্যাপ্লাই করতে। তাহলে কি অনুপদা এটাও বলছেন যে এইচআর এর সাকসেসটা শুধুমাত্র একাডেমিক্স বা আইআর বা লয়ের সেকশন নয়, এইচআর এর সাকসেসটা হচ্ছে মানুষের মতো করে মানুষকে বোঝা? যারা এইচআর নিয়ে পড়াশোনা করে কলেজে পড়াবে তারা ওই বইগুলো করুক, ডিগ্রি নিক, আমি একটা বড় কথা বলে দিলাম, প্র্যাকটিক্যালি কিছু কাজে লাগে না। আমি সেইখানটাই প্রশ্নটা করলাম। ট্যাক্টস অ্যান্ড স্কিল টু ম্যানেজ দ্য পিপল। এখন একটা পেসিমিস্ট ভাষায় এইচআর একজন বলেছিল, হুঁ রহ দেখিব। একটা উড়িয়া এইচআরের লোক, হুঁ শুনবে, রহ মানে থামো, আর দেখিব মানে ডি, এইচআর ডি। এ কোশ্চেন, এইচআর মানে হচ্ছে গিয়ে ডিসিশন, টেলে দেওয়ার কোনো জায়গা নেই। এই যে আমার কোম্পানিতে এতজন লোক কাজ করে, আমি আজকেও আমি সকালবেলা একটা খবর পেয়ে যে ছেড়ে চলে গেছে, কেন ছেড়েছে সেটা আমি এসকেলেট করতে বলেছি। আমাদের ফরেন কাউন্টার পার্টের বলেছি তুমি এটা দেখো। আর আমার সঙ্গে আমাদের কোম্পানির এমপ্লয়ি, কেন আগের কোম্পানির এমপ্লয়ীদের এরকম কানেক্ট আছে, এখনও পর্যন্ত যোগাযোগ আছে। বিকজ আমি কারোর কখনো মানে ওই যে এইচআর হলে পাওয়ার দেখাবার জন্য ক্ষতি করা বা নিজের অস্তিত্ব দেখাবার জন্য বলা, এসব ইট মেক্স নো সেন্স। ইট মেক্স নো সেন্স। ইউ উইল হ্যাভ টু ডু ইউর জব ফর দ্য গুড অফ দ্য কোম্পানি অ্যাজ ওয়েল অ্যাজ ইটস এমপ্লয়িজ। সেটা হয়তো আপনি বলছেন কারণ আপনার শুরুটা এরকম ছিল, আর রুটটা আছে, আপনি এখন রুটে বেঁধে আছেন। এখানে প্রুভ করার কিছু নেই। এই জন্যই বলছেন, কারণ আপনি রুটটা আটকে আছেন। অনেকেই রয়েছে এখনো যারা কিন্তু এই কথাটা বলবে না। মানে আপনি তো এক জীবনে কিছু বাকি রাখেননি তাহলে, এবং এটা সত্যি শিক্ষণীয়। কিন্তু মানে ইউ উইল বি অ্যাক্টিভ অ্যানাদার 20-25 ইয়ার্স। না 25 ইয়ার না, আর 2 বছর। না, আমি বলছি ফিজিক্যালি। আমি আর তারপর আর এসব কিছুতে থাকবো না। তাহলে আপনি কি করবেন? আমি আমার গ্রামের ওখানে একটা লাইব্রেরি করেছি। আচ্ছা। এই তোমার এখানে যে বইগুলো আছে সব বইগুলোই আমার কাছে আছে। আমি একটা বইও লিখছি, বই লিখবো, যেটা আমি প্লটিং করছি, যেটা হচ্ছে হোয়াই এন্টারপ্রাইজিং অ্যান্ড এডুকেটেড প্রফেশনালস ডু নট ওয়ান্ট টু ওয়ার্ক ইন মাল্টিন্যাশনালস। ছেলে মেয়ের মতোই কোম্পানিটাকে ভালোবাসে, আর কোম্পানির এমপ্লয়ীদের তাদের ছেলের মতো ভালোবাসে। তো সেখানে কাজ করলে যে ওনারশিপ পাওয়া যায়, যে সেন্টিমেন্ট পাওয়া যায়, মাল্টিন্যাশনাল লোকরা তো আজকে রামের জায়গায়, পরশু শ্যামের জায়গায়, তারপর হরির জায়গায়। কোম্পানির কালচার, কোম্পানির ডিনামিক্স, খালি গুগল মিট আর এক্সেল পেটে এমএস এক্সেলে। আমি তো কম্পিউটার জানি না, আমি কম্পিউটার মানে জানি না, যেটুকু মেল ছাড়িয়ে আমি করি, তাও অর্ধেক জায়গায় হয়তো মৈনাককে লিখতে গিয়ে, মৈনাক চাকিকে লিখতে গিয়ে মৈনাক সরকারকে চলে গেল, এরকম হয়েছে। ইট মেক্স নো সেন্স। ঠিক আছে, ও কাজ করলে ভুল হয়। আসলে আমার যে জন্য আমরা এইভাবে শুরু করেছিলাম টি টকার্সটা, সেটা হচ্ছে মানুষকে ভালো রাখতে হবে, মানুষকে ভালো থাকতে হবে, মানুষকে ভালো রাখতে হবে, ইয়েস। এবং এর জন্য ভালো রাখতে গেলে সব থেকে ইম্পর্ট্যান্ট রোল কিন্তু এইচআর প্লে, ভীষণ ভীষণ। কারণ তাকে একটা এমপ্লয়ার, তথাকথিত সবাই নেক্সট জেন মারোয়ারি নয়, আগের মারোয়ারিরা, তার নিজের লোক 4-5টা আছে, তাকে খাইয়ে পরিয়ে রাজা করে দেবে। বা যাকে দেখতে নারী তার চরণ বাঁকে, তাকে প্রফিট। একই কোম্পানিতে কাজ করে, কেউ পিএফ পায়, কেউ পিএফ পায় না। আচ্ছা। কেউ টোটালের ওপর পিএফ পায়, কেউ 6005 ওপর পিএফ পায়, এরকম আছে। আমি নাম করছি না। আমি আর একটা মানে কি বলবো, কন্ট্রাডিক্টরিও কথা বলবো তোমাকে। ইউ ক্যান পাবলিশ ইট, আই ডোন্ট মাইন্ড। সত্যি সেটা সত্যি। তো সেইগুলো আমি বলেছিলাম। একজন কোম্পানির চেয়ারম্যান, সে কোম্পানিতে সেফটি শু দিতে হবে। 2 কালারের সেফটি শু দিয়েছে, ডান পায়ের একরকম কালার, বাঁ পায়ের একরকম কালার। কেন? এটা যদি সে বিয়ে বাড়ি যায়, আমার তো ফ্যাক্টরিতে পড়ার কথা, সেম টু ইউ। উনি বলছেন ইজ আ ফেমাস লোক, নামে চিনি, নাম বলছি না, তার সঙ্গে তিনি আমার থেকে রেসপেক্ট করি খুব।
বিজনেসটা খুব ভালো বোঝে, সেই দিন আমি বার করেছিলাম। সেই দিন আমাকে একটা অ্যাটাচি ভরে টাকা দেওয়া হয়েছিল যে যা খরচা হবে দিয়ে দেবে। মানে এটা মিস্টার গোয়েঙ্কার কাছে পেস্টির সওয়াল ছিল। আমি ওদের জন্য বোধহয় 50,000 টাকা মতো লেগেছিল, বাদ বাকি 2.5 লাখ টাকা ফেরত দিয়েছি। বললো আগেকার এইচআর হলে কি করতো, আজকের পার্সোনাল ম্যানেজার হলে কি করতো, ওই টাকাটাও পকেটে পুরতো। আমি ওই টাকা তো ডাক্তার এখানে। আমার মনে হয় এই এই অ্যাট্রিবিউটটা আপনার আছে বলেই এই যুদ্ধটা লড়তে পারেন আপনি। হ্যাঁ, একটা যে লোকটা প্রচুর বড় লোক কিন্তু ডিসঅনেস্ট, সে নাটা খুব আসতে বলে। এটা ভিখিরি কিন্তু না বলবেন না, এর এবং মতো খুব না। ইম্পর্টেন্ট এই যে কথাটা লাস্টে আপনি বলছেন, এটা খুব ইম্পর্টেন্ট। কারণ অ্যাট দি এন্ড অফ দ্য ডে, আমি কিছুদিন আগে একটা কথা শুনেছিলাম যে আমরা যদি অসুস্থ হই, ধরুন খুব পয়সা কেউ কামিয়েছে সারা জীবনে, শেষ জীবনে গিয়ে সে অসুস্থ হয়ে গেল, সব জমানো পয়সা দিয়ে তাকে পোড়াতে হবে। সব পয়সা ডাক্তারকে দিয়ে চলে যাবে। হ্যাঁ। দেখুন, আমার যেটা মনে হয়, আমি জানি না আদৌ অ্যাকচুয়ালি রিইনকার্নেশন হয় কিনা, পুনর্জন্ম হয় কিনা, বাট আই বিলিভ দ্যাট হোয়াট উই ডু, উই গেট ব্যাক ইন দিস লাইফ। ইয়েস, যা হবে এই দুনিয়াতেই এই এই জীবনেই আমরা পাবো, এই দুনিয়াতেই হ্যাঁ। হয়ে যাবে। 4 রকমের কর্মা বলা হয়, কিন্তু আগের জন্মেরটা পরের জন্মে বা এই জন্মেরটা পরের জন্মে। আমি সারা জীবনে আত্মীয় স্বজনরা একটু কাঠি মেরেছে। গাড়ি কিনে গেছি একটা বিয়ে বাড়িতে, আমার সব মামা বাড়ির লোকেরা বলছে অফিস থেকে দিয়েছে, ও চাকরি চলে গেলেই গাড়ি কিনে নেবে। অর্থাৎ দ্যাট ইজ মাই কার, আমি বলতে পারিনি। হ্যাঁ, আমার বাবা মারা গেছে, আমি কাঁদতে পারিনি। মা যখন মারা গেছে আমি বুঝতাম না, ছোট ছিলাম। বাবা যখন মারা গেছে আমি কাঁদতে পারিনি, তার কারণ আত্মীয় স্বজনরা বলবে এ না খেতে পাওয়ার জন্য কাঁদছে। এ মহা ঝঞ্ঝট। মানে সোসাইটিটা এমন একটা, মানে মিডল ক্লাস বেঙ্গলিদের, মানে যারা ভাবে একরকম, বলে একরকম, করে একরকম। আপনি কিভাবে বললেন এটা যে বাবা মারা গেল কাঁদতে পারলাম না? বাস্তব কথা, এটা বাস্তব কথা, এটা বাস্তব কথা। ভাবনাগুলো আমাদের মধ্যে একটা সময়ের পরে জন্ম নেয়, যখন সেই সময়টাতে আমরা প্রচুর আঘাত পেতে থাকি, মানে একটা কন্টিনিউয়াস। হ্যাঁ, এবার তোমাকে একটা কথা বলি, তো বলতে কোনো অসুবিধা নেই। প্রত্যেকটা মানুষই বাচ্চা থাকে। আমার সঙ্গে একটা মেয়ের প্রেম হয়েছিল, আমার সঙ্গে 8 বছর রিলেশন ছিল, কিন্তু আমি জুট মিলে কাজ করি বলে আমাকে ত্যাগ করে চলে গেছে। এটাও হয়েছে, কিন্তু আমি ঘুরে দাঁড়িয়ে পড়েছি, আমার কোনো অসুবিধা নেই। আসলে এই একদম এগুলো, এবং এটা না হওয়াটাই অস্বাভাবিক। এটা তো খুবই স্বাভাবিক ফ্লো অফ লাইফ। একজনকে ভালো লাগা, তার সাথে সম্পর্ক হওয়া, এটা খুব। না, সেটাও কি নট দ্যাট আমি তার পেছনে পেছনে ঘুরেছি। আমাকে প্রপোজ পাঠিয়ে আমার বন্ধুরা বলেছে তুই কর, খুব ভালো মেয়ে। আমি না বলতে পারি না। বন্ধুরা আমাকে ছোটোবেলায় মা মারা যাওয়ার সময় বই দিয়ে অনেক খুব হেল্প করেছিল আমাকে। সো আমি না বলতে পারি না লোককে। এটাই আমার জীবনের সবথেকে বড় একটা হয়তো উইকনেস, সেটা দোষ আমার, একটা ইম্পর্টেন্ট উইকনেস। হ্যাঁ, ফ্যান্টাস্টিক। মানে যা বলার আমি একদম ফ্রম বটম অফ আউট, এগুলো তো শেয়ার করে না কেউ। আপনাকে তো এই জন্যই ডেকেছিলাম আজকে। আপনাকে আমি ওই জন্যই চাইছিলাম যে আমরা একটু সত্যিকারের অন্নবিশ্বাসকে, একটা রোশন লামা বলে যেটা বলার, পেডং কালিম্পং ওই চত্বরে একজন ভদ্রলোক, ইজ এ বিগ সোশ্যাল ওয়ার্কার, প্লাস সুভাষ ঘিসিংয়ের মন ঘিসিংয়ের সঙ্গে খুব ভালো রিলেশন। মন ঘিসিংয়ের সঙ্গে আমারও খুব ভালো রিলেশন এইসব কাজের জন্য, কোনো পলিটিক্যালি কোনো ব্যাপার নেই। তো আমি কি করলাম, ওর সঙ্গে অনেক ক্যাম্প ফ্যাম্প করতাম। তো হঠাৎ গত 23 মে মাসে আমাকে সকালে কথা হলো, যেরকম আজকে যাচ্ছি ফ্ল্যাগ তুলতে সিংকোনা ফরেস্টের ওখানে, যাও রাত্রিরে কথা হবে। রাত্রিরে দেখলাম খবর এলো পাহাড় থেকে পড়ে মারা গেছে। মানে হি ওয়াজ মার্ডার্ড। তার একটা বাচ্চা মেয়ে আছে, সে অ্যারাউন্ড কত বছর বয়স হবে, 4-5 বছর বয়স। তাকেও আমি পড়াচ্ছি। এবং রোশন আমার বাড়ি ছিল না, মানে বাড়ি থেকে, যেহেতু ওর সঙ্গে ওর ওয়াইফের মানে এজের ফারাকটা অনেকটা বেশি, বাড়ি থেকে ওকে মানে করে দিয়েছে। নিজের বাড়িতেও ওই মেয়েটির কোনো জায়গা নেই। তারা ছোট্ট ঝুবড়ি বোধে থাকে, সেইখানেও আমরা সুজয় গেছিলাম আমার সঙ্গে। সেখানে গিয়ে ওর বাড়িতে, ওর মেয়ের জন্মদিন আমরা গেছি, গিয়ে দেখলাম এই বাড়িটা খুব খারাপ অবস্থা। তখন তুমি এরভাবে আছো, শীতকালে তোমার মেয়ের কষ্ট হবে তো। বলে বাড়ি বানাবো, পয়সা নেই। তাকে আমি পয়সাও দিয়েছি বাড়ি বানানোর জন্য। সেখানে তো বাড়িতে আমার নাম লেখা আছে। আমি সেই ফটো তোমাকে আমি শেয়ার করতে, আমাকে পাঠিয়েছি। ফ্যান্টাস্টিক, হোয়াট আ লাইফ, হোয়াট আ লাইফ। আসলে
আমরা সবসময় সেলিব্রিটিদের গল্প শুনি তো অর্ণবদা, এবং অনেকেই অনেক কিছু করছে, অনেক কিছু বলছেন তারা, কিন্তু আপনার মতো কিছু মানুষ রয়েছেন সোসাইটির আনাচে কানাচে যারা সন্তর্পণে অনেক কিছু করে একটা কথা আছে না, ওয়ার্ক সাইলেন্টলি অ্যান্ড ইউর ওয়ার্ক উইল ক্রিয়েট দ্য সাউন্ড। ইয়েস, এবং এবং আমার মনে হয় আপনাকে আজকে এক্সপ্লোর করার কারণটাই এটা ছিল, দ্যাট উই ওয়ান্ট টু ক্রিয়েট দিস সাউন্ড ফর ইউ। এবং এই জায়গাটা খুব ইম্পর্টেন্ট আমাদের বোঝার জন্য, যে প্রত্যেকটা মানুষের ভিতরে এই ট্রিগারটার খুব প্রয়োজন। মানে কেউ না কেউ যাতে আমাদের ট্রিগার করতেই থাকে, তাহলে কি হয়, ওই পিরিম জ্বলা যেটা আস্তে আস্তে জ্বলে সেটা একদিন ভীষণ রকমভাবে একটা ভোলক্যানো তৈরি হতে পারে। তো সেটা খুব ইম্পর্টেন্ট। আমি আমার গ্রাম থেকে বড় হয়েছি, গ্রামে পড়েছি, তৎকালীন যুগে জেভিয়াস থেকে বিকম পাস করেছি। কিন্তু আমি যাই হোক করে না, কোনো আমার ক্লাবের মেম্বারশিপ আছে, আমি ফাইন দিয়ে যাই না বলে আমার প্রয়োজন নেই। ক্লাবে গিয়ে কী করবো? সেই তো, আমি বরং গ্রামে গিয়ে আমার লোকেদের সঙ্গে বসলে কথা বললে আনন্দ পাবো। ঠিক ঠিক, এই আনন্দটাই খুব ইম্পর্টেন্ট। এই জন্যই আপনার সাথে আজকে কথা বলা, যে এত এত কিছু, এখন তো আপনার কোনো অভাব নেই, কোনো কিছুর অভাব নেই, গ্রামের কাছে পৌঁছনো, এবং ডেফিনেটলি সেটার হয়তো আপনার কোনো একটা 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 অ্যাম্বিশন আছে যে আমার রিটায়ার্ড লাইফ আমি ওখানে কাটাবো, এবং আমার ফিনান্সিয়াল পার্টটাও মানে আমি সলভ আমার হবে। রিটায়ার লাইফ গ্রামেও কাটাবো না, আমি বিভিন্ন জায়গায় কাটাবো। গ্রামে কাটালেও গ্রামের কি সব ভালো? সব ভালো নয়। গ্রামের লোকেদের মধ্যে ইন্টেলিজেন্ট এবং চতুর লোক খুব কম আছে, এটাও বাস্তব কথা। আমার সঙ্গে হয়তো করে না, প্রচুর আছে, বুঝেছো? ওখানে গ্রামে যাব, গ্রামের ফ্লেভারটা নেবো, পলিটিক্সে ঢুকবো না। এবার বলে দিই তোমাকে একটা কথা, যেটা আমার মানে যেটা আমাকে একটা স্যাটিসফ্যাকশন দেয়। আমার যে বছর, আমার বাবা খুব বড় সোশ্যাল ওয়ার্কার ছিলেন। প্রথম জীবনে উনি কমিউনিস্ট ছিলেন, তারপর কমিউনিজমের কুকীর্তিগুলো সামনে আসতে 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 উনি পার্টি পলিটিক্স ছেড়ে দিয়ে টোটাল সোশ্যাল ওয়ার্ক করছিলেন। কিন্তু একটা সময় 86 বোধহয় ওনাকে অ্যাসেম্বলিতে দাঁড়াবার কথা হয়েছিল, কিন্তু সেই সময় আমার বাবার তখন বয়স 55-56 বছর। ন্যাচারালি বয়স্ক লোককে না দাঁড়িয়ে কম বয়সের লোককে দাঁড় করানো হয়েছিল, এবং বাবা তাদের পুরো করেছিল। সেই থেকে আমার বাবা পলিটিক্সে ঢুকে গেছিল। তো বাবা পলিটিক্স করছে, তো আমার কী যায়? আমি তো কখনো করিনি। আমার ভোটার লিস্টের নামও কেটে গেল, সব কিছুই কেটে গেছিলো, যেহেতু অ্যান্টি এস্টাবলিশমেন্ট ছিল বলে। সেই সময় আমি গেছিলাম কানোর ইয়েজুট মিল থেকে আমার ভোটার লিস্টের নাম কেটে তুলবার জন্য, কিন্তু তোলা হয়নি। আমার কাছে এইগুলো আমার কাছে একটা মানে খারাপ লেগেছিল। যে জায়গাটাকে আমি আমার জীবনের থেকেও ভালোবাসি, সেখান থেকে আমার আপরুট করে দেওয়া, ইট ওয়াজ নট অ্যাকসেপ্টেড। এরপর আমি আমার ভোটার লিস্টে নাম তুলি। তারপর একটা সময় বাবা ভোটে দাঁড়িয়েছিল। বাবা, গ্রামের পলিটিক্স তুমি জানো না, তুমি আমার রাইট হ্যান্ড, তোমাকে এমন মদ খাইয়ে দেবে তুমি আমার সবথেকে বড় শত্রু হয়ে যাবে। এটা আমি শিখেছি। এবং বিশ্বাস করো, এই যে 2023 সাল না 22 সালে একটা পঞ্চায়েত ইলেকশন হয়েছিল, আমার ছোটোবেলাকার বন্ধু আয়ুব বলে, ওর ওয়াইফ দাঁড়িয়েছিল। আমাকে বললো, অর্ণব তোকে একটু হেল্প করতে হবে। কি না, আমাদের হয়ে দাঁড়াবি? তুই দাঁড়ালে, তুই আমাদের সঙ্গে গেলেই হবে। আমি বললাম, তোমার কাকাকে জিজ্ঞাসা করলাম। কাকা বললো, খবরদার পলিটিক্সে যাবি না, ওইসবে যাবি না। আমি বললাম, না, আমার একবার যেতে হবে, কেননা বাবাকে হারিয়েছিল জোর করে, সেই প্রতিশোধটা আমাকে নিতে হবে। বিলিভ মি, আমি ওদের মানে ওরা আমরা নয়, সেই সময় সিপিএম অপোজিশন ছিল। সিপিএমরা দেখেছি যে লোকগুলো আমাদের বাড়ি কাজ করছে, সে আমাদের বাড়িতে এসে আমার বাবাকে গালাগালি দিচ্ছে, আমার মাকে গালাগালি দিচ্ছে। একটা মন্ত্রী নিজে গিয়ে টাকা দিয়েছে, আমি দেখেছি। পলিটিক্সের কথা আমি বলছি না, আমার শিক্ষার কথা বলছি। দে হ্যাভ ডান বিকজ দে বিলিভ দ্যাট। আমি বিলিভ করছি এটা একবার প্রতিশোধ নিতে হবে। বিশ্বাস করো, আমাদের ওইখানে সেই সময় আমি খেটেছিলাম, এবং ওদের মানে গুরুমারা বিদ্যে দিয়েছিলাম, ওদের থেকে শিখেছিলাম। আমি যে কত টাকার মদ খাইয়েছি গ্রামের লোককে তুমি ভাবতে পারবে না। কাজও করেছি, আমি প্রচুর লোককে পড়াই গ্রামে। আমি 77টা ছেলেকে পড়িয়েছি, তারা কেউ ইঞ্জিনিয়ার, কেউ ডাক্তার, কেউ গভর্নমেন্ট সাহেব, একজন WBCS অফিসার হয়েছে। তারা কিন্তু সোসাইটিকে রিভার্ট করেনি, এটা আমার ফেলিওর। আমি তাদের শিক্ষা দিয়েছি, কিন্তু জ্ঞানটা দিতে পারেনি, আইডিওলজিটা দিতে পারেনি। তো যাই হোক, আমরা হারিয়ে দিয়েছিলাম সিপিএমের ক্যান্ডিডেটকে, এবং রেকর্ড মার্জিনে। এটা ইটস নট টু কোটেড আনকোটেড, মানে এটা যেহেতু সব বলছি সেটা আমি বললাম।
আমি পলিটিক্সের কথা বলছি না, আমি কোনো পার্টি, একটা ভোট তোমার, তুমিও কাউকে ভালো লাগতে দেবে, আমি একটু ভালো লাগতে দেবো, তবে একটু বুঝি পলিটিক্সে কেউ ধোয়া তুলসী পাতা না, এটা বাস্তব কথা বলছি, একটা অভিজ্ঞতা। আমি তখন লাডলো জুট মিলে কাজ করি, রাত্রি 10টা 10:30 বাজে। তো সেই সময় দেখছি একটা সেই সময় কিছু ক্যাজুয়াল লোক নেওয়া হয়, প্রোডাকশান বাড়লে। লাডলো জুট মিলের ওদিকে বজবজ, সেখান থেকে একটি ছেলে এসছে, দেখে মনে হচ্ছে সেটা ভদ্রবাড়ির ছেলে। তো আমি কাউন্টারে বসেছিলাম নামটা লিস্ট করার জন্য, কি নাম বললো মনে নেই, বললো কতদূর পড়াশোনা, এমকম। তুমি মেশিন চালাবে? বলে হ্যাঁ স্যার, আমি চাকরি না করলে সব শেষ হয়ে যাবে। এইটা একটা দেখেছিলাম। পরে ওকে আমরা বোধহয় পার্মানেন্ট করা হয়েছিল, অ্যাকাউন্টসে চলে গেছিল। এইটা একটা আরেকটা জীবনের অভিজ্ঞতা। আশিক হায়দার বলে একটি ছেলে ছিল, আমি তখন উষা টেলিওয়েস্টে কাজ করতাম। ছেলেটা উলুবেড়িয়া থাকতো, উষা টেলিওয়েস্ট মহেশতলা ফ্যাক্টরি। সেই ছেলেটি আশিক হায়দার একটা ট্রেনিং হচ্ছে, গ্রো ট্যালেন্ট বলে একটা অনিল সচদেব বলে একজন লোক আছেন, ও আমাকে খুব ভালো করে চেনে। গ্রো ট্যালেন্টের ট্রেনিং হলো, মানে পোটেনশিয়াল ট্যালেন্ট আইডেন্টিফিকেশনের জন্য। আমি তখন জয়েন করিনি, আমার তার আগেও হয়েছিল ট্রেনিং, বিকজ হি ইজ গোয়িং টু জয়েন দিস অর্গানাইজেশন। আমারও হয়েছিল ট্যালেন্ট মানে পোটেনশিয়ালিটি ডেভেলপমেন্ট। তারপরে ওরা আবার এসেছিল। সেই সময় আশিক হায়দারকে, ও খুব টিমিড টাইপের ছিল, ভালো ইঞ্জিনিয়ার, বি কলেজের মেকানিক্যাল ইঞ্জিনিয়ারকে টিমিড টাইপের ছেলে ছিল। মানে তার গ্রুমিংটা সেই সময় একটা গ্রামের ছেলের একটা হয় না, একটু স্যাভি ভাব, মানে একটু টিমিড ভাব থাকে, একটু স্মার্টনেসের অভাব থাকে। তো ট্রেনিং হওয়ার পরের প্রত্যেকে একটা এক্সাম্পল বলতে হয়েছে। তখন সেই ছেলেটা বলল যে সালটা কত বলেছিল, একজন আশিক হায়দার সালটা এত, স্কুল থেকে একটি স্কুলের বাচ্চা একটা স্কুল থেকে এলো, খবর পেলো বাড়িতে একটা গণ্ডগোল ঘটেছে, দেখলো তার বাবা শুয়ে আছে, মারা গেছে। ক্লাস 2তে পড়েছে, 3তে পড়ে ছেলেটি, আর তার বোন বাচ্চা মেয়ে হামাগুড়ি দিয়ে বাবার সামনে বসে আছে, মা মাথা চাপড়াচ্ছে, কাঁদছে। ফ্যান্টাস্টিক, ঋদ্ধ হলাম ভীষণ। এত ভালো লাগছে যে ভেন্টিং আউটটা ভীষণ ইম্পর্টেন্ট। সেটা খারাপ ভেন্ট আউট করাও এবং ভালোটাও ভেন্ট আউট করা খুব প্রয়োজন। উই হ্যাভ টু মেক সাউন্ড অফ গুড থিং। কোথা থেকে যে আনন্দ ট্রিগার করা যায়, মানে এটা মনে হয় খুঁজে নিতে হয়। আপনার সাথে কথা বলে মনে হচ্ছে যে ইট ইজ অ্যারাউন্ড আস, উই জাস্ট হ্যাভ টু ফাইন্ড দ্য পকেটস। সেটা খুব ইম্পর্টেন্ট আমাদের মনে হয়। অর্ণব বিশ্বাসের সাথে কথা হচ্ছিল এবং যতটুকু সময় কথা বলবো ভেবেছিলাম ততটুকু সময় অনেকক্ষণ আগেই পেরিয়ে গেছে, এবং এই পেরিয়ে যাওয়াটাতে আমি খুব আনন্দিত। এবং আমার ভীষণ ভালো লাগছে যে আমি বা অর্ণবদা কেউই সময়ের জ্ঞানের বাইরে গিয়ে কথা বললাম আজকে। এবং এই কথা যে এখানেই শেষ তা নয়, এই কথার শুরু এখানে। আমরা অর্ণবদাকে আবার পাবো বলে রিকোয়েস্ট করছি না, এটা আমি দাবি করছি ওনার কাছে। আমি ওনাকে আরেক দিন চাই আরও একটা পডকাস্টে, এবং সেটা একদম অন্যভাবে আমরা করব, কারণ ওনাকে এক্সপ্লোর করার বাকি এখনও আছে আমি জানি। এবং পরের দিন যখন পাবো তখন আরও গভীরে গিয়ে এক্সপ্লোর করব। একটা জিনিস যেটা শিখলাম সেটা হচ্ছে যে আনন্দটা খুঁজে নিতে হয়। আনন্দটা যেমন হাওয়া চারিদিকে থাকে, কিন্তু হাওয়াটা কখন গায়ে লাগবে সেটা বুঝে নিতে হয়। আনন্দটাও সেরকম। এবং প্রথমত যেটা আজকে আমাদের প্রত্যেকের প্রাপ্তি, আমাদের টি টকার্স টিমের প্রাপ্তি, সেটা হচ্ছে আমাদের স্টুডিওতে অর্ণবদাকে পেয়েছি এবং টি টকার্সের পডকাস্ট আমরা শুরু করব তো ভেবেইছিলাম, পডকাস্ট চলছে। এবং ওনার মতো যারা আসছেন বা এসেছেন পডকাস্টে, তাদের কাছ থেকে আমরা শিখছি, আমরা রোজ শিখছি, আমরা ঋদ্ধ হচ্ছি, অ্যান্ড উই আর ফিলিং এনরিচড এভরি মোমেন্ট from these beautiful souls that we are getting. And I think that is the only success of Tea Talkers. How much money we earned through this, I really don't know. Kintu I don't know what I have earned, but the only thing I have earned is the relationships that I have created with these people. যাদের সাথে রোজ কথা না হলেও তারা থাকেন, তারা জুড়ে থাকেন আমার সাথে, আমি তাদের সাথে জুড়ে থাকি। এবং ওনার সাথেও জুড়ে থাকা যায়
ফিজিক্যালি নাও থাকতে পারি, কিন্তু কোথাও না কোথাও একটা কানেক্ট থাকে, এবং দ্যাট ইজ হোয়াট দি ডেস্টিনি অফ লাইফ ইজ। উই আর অল কানেক্টেড বাট ইন আ ডিফারেন্ট সোল, ইন ডিফারেন্ট রিয়ালম অফ দি ওয়ার্ল্ড। তো সেই জন্যই আজকে এই এপিসোড, এই পডকাস্ট। অনুপদা, আমি ধন্যবাদ, থ্যাংক ইউ। না, ধন্যবাদের কোনো ব্যাপার নেই। আমি জীবনে এইভাবে কখনো কারোর সঙ্গে কথা বলিনি। তোমার সঙ্গে আমার যে ফ্রিকোয়েন্টলি দেখা হয় বা কথা হয় তা তো নয়, বাট কোথাও একটা ওয়েভ লেন্থ ম্যাচ করে। আর এই সব জিনিস যা বললাম, এটা প্রথমত বলবার আমার সময় নেই, আর এই মানে আসেওনি। এই যে মানে কনসিকুয়েন্সটা যেটা বলা হয়, এই প্ল্যাটফর্মটা তৈরিও হয়নি। আমরা মানে নিজত্বটা আমরা ভুলে গেছি, আমি অন্তত ভুলে গেছি। আমাকে টাস্ক ওরিয়েন্টেড হয়ে গেছি। ওই শুক্র, শনি, রোব, এই তিনটেই আমার গ্রামের লোক। দ্যাটস অল। থ্যাংক ইউ সো মাচ ফর কামিং। আমার খুব ভালো লাগলো। আমি আবার পাবো আপনাকে, আমি এটা রিকোয়েস্ট করলাম না, আমি এটা আপনাকে আবদার করছি। আবদার সব ঠিক আছে। আমি ডেফিনেটলি, আমি হয়তো ডাকলে যেদিন সময় পাবো, মানে ফিক্সড হবে, আমি হয়তো আসতে পারবো না, কিন্তু মিউচুয়ালি এগ্রিড ডেতে আমি নিশ্চয়ই নিশ্চয়ই। থ্যাংক ইউ সো মাচ ফর কামিং। আমিও তোমাদের উত্তরোত্তর শ্রীবৃদ্ধি কামনা করি। ডু গুড ফর দ্য পিপল, ফর দ্য ওয়ার্কিং ক্লাস, অ্যান্ড ইট ইনডাইরেক্টলি হেল্প দ্য ইন্ডাস্ট্রি টু গ্রো, যেখানে এমপ্লয়মেন্ট হবে, যেখানে জিডিপিতে এফেক্ট করবে, ভালো মানুষ তৈরি হবে। এটা সব থেকে ওভারঅল ভালো মানুষ তৈরি হবে। ঠিক তাই, আর ওটাই সব থেকে বেশি ইম্পর্টেন্ট। মানে এখন ওয়ার্ল্ড হয়ে গেছে কি কাস্ট্রোক্রেটিক সোসাইটি, গভর্নমেন্ট ফর্মড বাই দ্য ওয়ার সিটিজেন, এটাকে ডিমলিশ করতে হবে। দ্যাট ইজ ভেরি ইম্পর্টেন্ট। এক্স্যাক্টলি। ভীষণ দামি কথা দিয়ে শেষ করলেন আপনি। আমরা তো আজকে কথা বললাম, অনেক কথা বললাম। প্রথমেই বলেছি এমন একটা মানুষের সাথে আজকে কথা বলবো যে মানুষটি নিজেই একটা বইয়ের মতো। হি হিমসেলফ ইজ আ বুক, এবং এমন একটা বই যে বইটা শেকড় থেকে তৈরি হওয়া, এবং সেই বইটা এখনো শেকড়ে আটকে থাকে। সে আকাশ ছোঁয় কিন্তু তার পাটা মাটিতে থাকে। এরম কিছু মানুষ, আমি খুব আনন্দিত, আপ্লুত, এবং আমি খুব গর্বিত যে এরম মানুষদের আমি চিনি এবং তারাও আমাকে চেনেন। যে মানুষকে পয়সা বা ফিনান্সিয়াল ব্যাকআপ দিয়ে মাপা যায় না, যে মানুষকে মানুষ হিসেবে মাপা যায়। সেই জন্য আজকে আমাদের টি টকার্স পডকাস্টে সেরকম একজনের সাথেই কথা বললাম, মিস্টার অর্ণব বিশ্বাস। আবার পাবো অর্ণবটাকে, আমি আবদার করেছি, এবং উনি এটা আমাকে প্রমিস করলেন যে মিউচুয়াল অ্যাগ্রিড ডেটে আমাদের দুজনের সময় মতো করে একটা সময় বার করে উনি আবার আসবেন আমাদের টি টকার্স পডকাস্ট স্টুডিওতে। আমরা আবার ওনাকে পাবো, এবং সেই দিন আমরা আরও অনেক কিছু এক্সপ্লোর করবো about happiness, about life, about the gratitude that we show to people. Thank you so much for watching, এবং I'm sure that you will be getting enriched from this talk that we had with Anudha, and definitely you will be helping us to reach out to more people and reach these stories to more people so that more people get inspired by these stories. Thank you so much. Stay hooked. Bye-bye.